সময় যত গড়াচ্ছে নির্বাচনী ডামাডোল ততই এগিয়ে আসছে। চলতি বছর ডিসেম্বর অথবা ২০২৬ সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের। এর মধ্যে গঠিত হচ্ছে নতুন দল, আসছে নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতিও। নতুন পুরনো রাজনৈতিক দলগুলোকে নিয়ে কেমন হবে এবারের ভোটের ময়দান, এসব নিয়ে আজকের ভোটের ট্রেন। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। সমসাময়িক ভোটের রাজনীতি নিয়ে আজ কে কি বলেছেন এবং কি থাকছে তা জেনে নেয়ার পালা এবার। আমরা দেখছি সারাদিনে আজকে নির্বাচন নিয়ে অনেকগুলোই বার্তা এসেছে, অনেকেই কথা বলেছেন। আমরা শুরুতেই দেখে নিতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আগামী ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত। একই সঙ্গে স্থানীয় সরকারের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও নির্বাচন বিষয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর দ্রুত নির্বাচন হওয়া উচিত। এদিকে দেখতে পাচ্ছি প্রতিদিনকার মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রতিদিনই নির্বাচন নিয়ে কথা বলছেন, তিনি আজকে একটি প্রশ্ন রেখেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে? অর্থাৎ তিনি নির্বাচন প্রতিদিনই তিনি বলছিলেন যে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে, এবং সেটি দেরি হলে কাদের স্বার্থ রক্ষা হবে এ নিয়ে আজকে তিনি কিন্তু প্রশ্ন রেখেছেন। আমরা দেখে আসতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও নির্বাচন নিয়ে আজকে মন্তব্য করেছেন। তার যে মন্তব্য সেটি হলো কার্যকরী এবং টেকসই গণতন্ত্র রক্ষায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। অর্থাৎ নির্বাচন নিয়ে কিন্তু যে বার্তাগুলো আমরা দেখছি প্রতিদিনকার মতো, আজও কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন নিয়ে কথা বলেছেন, সেই বিষয়টি আমরা দেখলাম। দর্শক, আজ ভোটের ট্রেনে অতিথি হিসেবে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মশিউর রহমান। ভোটের ট্রেনে আপনাকে স্বাগত মশিউর রহমান। আজকে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে চাই আপনার সঙ্গে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনারা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নতুন দল আসছে, সেই নতুন দল ঘোষণার দিন তারিখও ইতিমধ্যেই আপনারা জানিয়ে দিয়েছেন। তবে একটি বিষয় জানতে চাই যে এই দল গঠনের যে কার্যক্রম সেটি কতটা এগুলো, আপনাদের সবশেষ বার্তা কি জানতে চাই। আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী যে ছাত্র সংগঠন, সেই ছাত্র এবং তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে সঠিক রাজনৈতিক ট্রেনে রাখার জন্য আমরা একটি তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক দল আমরা ঘোষণা করতে যাচ্ছি বা গঠন করতে যাচ্ছি, যেই দলটি আগামীর বাংলাদেশে আগামীতে আসলে দুর্নীতিমুক্ত সুশাসন থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে এবং সুন্দর, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আসলে উপহার দেওয়ার জন্য তরুণদের এই রাজনৈতিক দলটি কাজ করবে, যারা ডেমোক্রেসিকে একটা স্থায়ী রূপ আসলে বাংলাদেশে প্রদান করবে। আপনারা জানেন যে গত 54 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এখন পর্যন্ত আমরা আমাদের ভোট আসলে কিভাবে হবে, আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আমাদের 5 বছর পর পর আসলে নির্বাচন ব্যবস্থাটা আসলে কেমন হবে, এখন পর্যন্ত আসলে আমরা ঠিক করতে পারিনি। যার কারণেই আমরা দেখছি তরুণদেরকে, ছাত্রদেরকে সেই 71-এর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে এবং জীবন দিতে হচ্ছে। কিন্তু সেই জীবন দেওয়ার প্রেক্ষাপটে 90 বলেন বা 2007 সালে সেই অনির্বাচনের যে আন্দোলন, সেই আন্দোলনের পরে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা যখনই ক্ষমতায় গিয়ে তারা তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে সেটাকে তারা নিজেদের মতো করে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী হিসেবে তারা রূপান্তর করেছে। ইতোমধ্যে অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি যেই ছাত্র সংগঠনগুলো গত 16 বছর মজলুম ছিল, তারাও থামাতে চাই। আরেকটি প্রশ্ন রয়েছে আমার, আপনাদের প্রতিনিধি হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে ছিলেন, তিনি আজকে পদত্যাগ করেছেন এবং আমার জানার বিষয় যেটি, যে তিনি কি রাষ্ট্রের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেই দলের নতুন দলের আহ্বায়ক হিসেবে তিনি যুক্ত হতে যাচ্ছেন আর কয়েকদিন পরেই। আপনাকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি হিসেবে আসলে এই বা ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আসলে সরকারে যুক্ত হয় নাই। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসেবে এবং এই আন্দোলনের মুখপাত্র বা এক দফার ঘোষক হিসেবে তিনি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্র জনতার অবিসংবাদিত নেতা হিসেবে তিনি এই অভ্যুত্থানের ফেস হিসেবে তিনি সরকারে যুক্ত হয়েছিলেন। তো সেখান থেকে তিনি আজকে পদত্যাগ
করেছেন, তো হয়তো তার ব্যক্তিগতভাবে একটা চিন্তা ভাবনা আছেন, তিনি হয়তো সেটা জাতির সামনে ক্লিয়ার করবেন। আমরা আমাদের পক্ষ থেকে ছাত্র জনতা আমরা আমাদের যে দলটি হবে সেটা ঘোষণার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমরা নিচ্ছি। তো সেক্ষেত্রে সেও যেহেতু তিনিও ছাত্র ছিলেন এক সময়, কারণ আপনি জানেন যে নাহিদ ইসলাম 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে আমার সাথে একই সাথে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তিনি আসলে এখন আর ছাত্রের জায়গায় তিনি আসলে নেই, তিনি এখন এখানকার বাংলাদেশের একজন সুনাগরিক এবং প্রাপ্তবয়স্ক একজন নাগরিক। সেই জায়গা থেকে তাকেও আমরা আমাদের জায়গা থেকে তাকে দলে নেওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গায় নাহিদ ইসলামের সম্পর্কে আসলে এখন পর্যন্ত যেহেতু আমাদের কোনো ক্লিয়ার কাট মেসেজ আমাদের কাছে নাই, তার সাথে আমাদের সুনির্দিষ্ট কোনো ডিল এখন পর্যন্ত হয়নি, এই জন্য আসলে তার বিষয়ে আমরা আসলে মন্তব্য করতে পারছি না। মনসুর রহমান, আমরা বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, নাহিদ ইসলাম আজকে পদত্যাগ করেছেন, পরবর্তীতে এই উপদেষ্টা পরিষদে কোনো ধরনের নতুন মুখ দেখা যাবে কিনা, সেটি কে হতে পারে? অনেকেই গণ অধিকার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নেওয়ার কথা। আপনারা কাকে চান আসলে, এবং এই যে উপদেষ্টা পরিষদ রদবদল হলে রাষ্ট্র পরিচালনার পরিস্থিতি আরও কতটা ইতিবাচক হবে আপনার কি মনে হয়? দেখুন, আমরা যারা জাতীয় নাগরিক কমিটির পলিটিক্স করছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পলিটিক্স করছি, আমরা আমাদের পায়ে দাঁড়িয়ে আমরা মাঠের যে রাজনীতিটা আছে আমরা সেই মাঠের রাজনীতিটাই আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আসলে সরকারের উপদেষ্টা কে হবে না হবে, কে আসবে কে যাবে, এটা নিয়ে আসলে আমাদের তেমন একটা মাথা ব্যথা নেই। আমরা এখানে দেশের পক্ষে অভ্যুত্থানের যে পক্ষ শক্তি, অর্থাৎ আপনার 5ই আগস্টের পূর্বে যারাই দেশের হয়ে লড়াই করেছে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের মতো থেকে যে কেউ আসলে এবং সে যদি ছাত্র জনতার পক্ষে কথা বলে, সে যদি হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এবং দেশ গঠনে সে যদি সক্রিয় ভূমিকা পালন করে, আমরা তাদেরকে ওয়েলকাম করব। সেখানে আমাদের আসলে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সম্পর্কে কাউকে উপদেষ্টা মণ্ডলীতে ইনক্লুড করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রপোজাল আমরা আপাতত এই মুহূর্তে দিচ্ছি না। আমরা আসলে এখন সরকারে কে আসছে, এই সরকারে যা আছে সফল করাটা আমাদের সবার দায়িত্ব। তবে স্পেসিফিকভাবে আমরা আসলে সরকারের কোনো স্টেক বহন করি না, আমরা মাঠের রাজনীতি করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে নতুনভাবে আসলে সরকারের মধ্যে কাউকে ইনক্লুড করা নিয়ে আসলে আমরা এই মুহূর্তে ভাবছি না, আমরা আমাদের মাঠের রাজনীতি নিয়ে ভাবছি। অনেক ধন্যবাদ। এবারে একটু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। আপনারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন সবার আগে, এবং অন্য বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল বলছে জাতীয় নির্বাচন আগে দেওয়ার জন্য। এই যে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে বিষয়টা, নির্বাচনের ইস্যুটা, আপনারা আসলে স্থানীয় নির্বাচন কেন আগে চাচ্ছেন? আপনাদের যুক্তিটা কি? দেখুন, স্থানীয় নির্বাচনের সাথে হচ্ছে সাধারণ মানুষ, তৃণমূলের যারা মানুষ আছে তাদের সাথে এটা খুব বেশি কানেক্টেড। কারণ আপনি একটা সার্টিফিকেট নিতে গেলে, আপনার হচ্ছে চারিত্রিক সনদ নিতে গেলে, আপনি হচ্ছে যারা হচ্ছে গরিব অসহায় মানুষ আছে তাদেরকে বিধবা ভাতা দিতে গেলে, আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে অন্যান্য যে ভাতাগুলো আছে, বয়স্ক ভাতা আছে, এগুলো দিতে গেলে সরাসরি হচ্ছে আপনার এখানে তৃণমূলের যে যারা হচ্ছে স্থানীয় যে এটা আছে, আমাদের স্থানীয় প্রশাসন যেটা আছে তার সাথে কানেক্টেড। এবং আমরা দেখছি এটা 5 তারিখের পর থেকেই সাধারণ মানুষ আসলে এই সেবাটা থেকে আসলে বঞ্চিত হচ্ছে। আপনি একটা চাকরি করতে গেলে, আপনার একটা জন্ম সনদ নিতে গেলে, আপনি হচ্ছে আপনার চারিত্রিক সনদ নিতে গেলে আপনার সেখানে তাদের এটা দরকার পড়ে, তাদের সহযোগিতা দরকার পড়ে, বা সেখান থেকে একটা সার্টিফিকেট নেওয়ার দরকার পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু দেখছি এই সরকারের যেহেতু পরিধি বা সংখ্যাটা আসলে খুবই কম এবং সরকার হচ্ছে অনেকটা সেন্ট্রালি পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে এই সরকারের সুযোগ সুবিধাটা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে স্থানীয় সরকারটা খুব বেশি জরুরি। এছাড়াও এই সরকার যেটা আছে এখন, তো এই সরকারের আসলে সাংগঠনিক মানে প্রশাসনিক যে আসলে সক্ষমতা কতটুকু আছে এবং এই সরকার কতটা স্টেবল অবস্থায় আছে, তারা প্রশাসনকে কতটুকু কন্ট্রোল করতে পারবে, তো সেটাও একটা টেস্ট কেস হতে পারে সরকারের পক্ষ থেকে বলে আমরা আসলে ধারণা করছি। তো আমাদের জায়গা থেকে আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাচ্ছে স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলের কাছে আসলে সরকারের যে সুযোগ সুবিধা, সরকারের যে সেবাটা আছে সেই সেবাটা আসলে পৌঁছে দেওয়ার জন্য, এটাই আসলে আমাদের দাবি। অন্যদিকে আপনি দেখবেন একটা পক্ষ
বা আপনি যদি আমি ডিরেক্ট বলি বিএনপি একমাত্র যারা চাচ্ছে না যে আসলে কোনোভাবেই স্থানীয় সরকারের নির্বাচনটা হোক। তারা চাচ্ছে আগে দলীয় তাদের মানে আগে হচ্ছে জাতীয় নির্বাচনটা হবে, যদি জাতীয় নির্বাচন হয় তাহলে তার পরবর্তীতে তারা গিয়ে তাদের মতো করে দলীয় নির্বাচনটা করতে পারবে। এবং অতীতের ইতিহাস যদি আপনি দেখেন 2001 সাল থেকে 4 সালের যে নির্বাচনগুলো হয়েছে বা গত 16 বছরে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে প্রচুর রক্তারক্তি হয়েছে, প্রচুর মানুষের জীবনহানি হয়েছে। এবং আমরা দেখেছি সেই নির্বাচনগুলোকে যেই সরকারি ক্ষমতায় থেকেছে তারা কুলুষিত করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় আসলে এটা একটা টেস্ট কেস ছিল যে এখানে কোনো সরকার, কোনো দলীয় সরকার যেহেতু ক্ষমতায় নাই, সেক্ষেত্রে যদি এটা নির্বাচনটা আগে হতো এই সরকারের সক্ষমতাও প্রমাণিত হতো এবং আমরা একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ স্থানীয় প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি আমরা দিতে পারতাম। সেই জায়গা থেকে আসলে কেন বিএনপি চাচ্ছে না আমরা জানি না। আমরা জামাত ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, প্রত্যেকটা দলের সাথে হচ্ছে সরকার কথা বলেছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই প্রত্যেকটা দলই আসলে এই নির্বাচনটা, স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে, কিন্তু একমাত্র বিএনপি চাচ্ছে না। তো এখন এটাই আসলে বড় ফ্যাক্ট। এবং আপনি জেনে থাকবেন যে এই ছাত্ররা জুলাই বিপ্লবের পরে যতগুলো দাবি দিয়েছে, ছাত্রদের প্রত্যেকটা দাবির যৌক্তিকতা বিবেচনা না করেই আমরা দেখেছি একমাত্র বিএনপি আসলে বিরোধিতা করেছে। ইভেন তারা জুলাই প্রোক্লামেশন নিয়েও তারা বিরোধিতা করার কারণে এখন সেই জুলাই প্রোক্লামেশন পর্যন্ত আমরা ঘোষণা করতে পারিনি। তো এখন আসলে বিএনপির চারিত্রিক বিষয়টা এইভাবে হয়ে দাঁড়িয়েছে যে ছাত্ররা যেটাই বলবে। আমি একটু আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের আগে সংস্কার করতে হবে, পুরোপুরি সংস্কার কিংবা আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনাকে ফেরত এনে এই যে বিচার প্রক্রিয়ার কথাগুলো বলা হচ্ছে, এই প্রক্রিয়া নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? এই সংস্কার প্রক্রিয়া আসলে কত দূর? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সফলতার মানদণ্ড যদি আপনি বলেন, আমি বলবো এই সরকার জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, 24-এর অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আসলে যেমন হওয়ার কথা ছিল সেই ধরনের একটা বাংলাদেশ উপহার দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ আপনি দেখবেন এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে প্রতিদিন হচ্ছে তার পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে এবং আমরা দেখছি আওয়ামী লীগের দোসরদের হচ্ছে অনেকের জামিন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার আসলে কতটুকু সংস্কার করতে পারবে এটা আসলে আমরা সন্দিহান। তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্বের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আস্থাশীল এবং আস্থা রাখতে চাই যে তিনি সংস্কার করতে সক্ষম হবেন। এবং তিনি যদি সংস্কার করতে না পারেন তাহলে এই বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে নির্বাচনের মধ্য দিয়ে কতটুকু সংস্কার করবে। তো আমরা আসলে মন্দের ভালো হিসেবে আমরা আস্থা রাখতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই আসলে সংস্কারটা করা সম্ভব। কারণ আমরা দেখেছি গত 54 বছর যাবৎ যে রাজনৈতিক দলগুলোই এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, একটা রাজনৈতিক দলও এদেশের জনগণকে সঠিক গণতন্ত্র, সঠিক সুশাসন এবং সঠিক আপনার দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আসলে কেউই কাজ করেনি। সবাই মুখে মুখে ইশতেহার দিয়েছে, বিভিন্ন দফা দিয়েছে, বলেছে আমরা ক্ষমতা আসলে এটা করব ওটা করব, কিন্তু আমরা প্রতিবারই প্রতারিত হয়েছি। তো অভ্যুত্থানের পরে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, ছাত্র জনতার জীবনের উপর দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমরা আরও দেখতে চাই এবং এই সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই। গত 6 মাসের যে অ্যাক্টিভিটিস সেখানে বেশ কিছু ব্যর্থতা থাকলেও এই সরকারের অনেক সফলতাও রয়েছে। আপনি সেই বিষয়গুলো আমি এখানে স্পেসিফিকভাবে এখন বলতে চাই না। যদি নিত্যপণ্যের দাম বলি, গত 16 বছরের যে নিত্যপণ্যের দাম ছিল তার চেয়ে এখন তুলনামূলকভাবে বাজার অনেক বেশি স্থিতিশীল আছে। মশিউর রহমান, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও হয়তো নির্বাচন ইস্যুতে আরও কথা হবে আপনার সঙ্গে। দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ জানাবো নড়াইল 1 আসনের বৃত্তান্ত। সংসদীয় আসন 93, নড়াইল 1 আসন এটার সীমানা আমরা একটু জেনে নিতে চাই। কালিয়া উপজেলা ও সদরের 5টি ইউনিয়ন মিলে এর সীমানা এবং মোট ভোটার সংখ্যা 2,75,405 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,39,011 জন, পক্ষান্তরে নারী ভোটার রয়েছে 1,36,394 জন। শেষ করছি আজকের ভোটের ট্রেন। কাল আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয়ে। শুভকামনা।